আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো, সুস্থ এবং সুন্দর আছো। অনেক বেশি ভালো থাকা এই জন্য যে এখন পরীক্ষা শেষ, পড়ার তেমন চাপ নেই। যারা নতুন ক্লাসে উঠবে তারা নতুন বই, নতুন গল্প, কবিতা পড়ার আগ্রহ নিয়ে খুব উৎসুক হয়ে আছো কখন নতুন গল্প কবিতা তোমরা পড়বে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অতিথির স্মৃতি গল্পটি পড়ব। এই গল্পটি লেখকের কথায় বর্ণনায় রচিত হয়েছে বিধায় অনেক জায়গায় আমরা গল্প কথক বলে লেখককে সম্বোধন করেছি। আচ্ছা, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। এটা লেখকের কথা। লেখক কার আদেশে? চিকিৎসক, ডাক্তারের আদেশে ডাক্তার লেখককে বায়ু পরিবর্তনের, অনেক সময় আমরা দীর্ঘদিন অসুস্থ থাকলে ডাক্তার কিন্তু বলে যে আপনার আবহাওয়া চেঞ্জের দরকার, আপনি অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এই লেখকও সেরকম চিকিৎসকের কথাই বায়ু পরিবর্তনের জন্য কোথায় এসেছিল? দেওঘরে এসেছিল। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। বলছে চারিদিকে প্রাচীর, দেয়ালে ঘেরা একটা বড় বাড়ির মধ্যে লেখক উঠেছেন। সেটাকে বাগান বাড়ি কাজেই বলা যায়। রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। লেখক বলছেন যে চারিদিকে দেয়ালে ঘেরা একটা বাগান বাড়ির মধ্যে তিনি থাকেন। রাত্রি ৩টা যখন বাজে, এটা প্রতিদিনের ঘটনাই, তখন থেকে বাগান বাড়ির কাছেই কোথাও একজন আর কি গলা ভালো না, এরকম একঘেয়ে সুরে ভজন শুরু করে। ভজন কি? ভজন হচ্ছে সৃষ্টিকর্তা বা দেবদেবীর গুণকীর্তন করে যেসব প্রার্থনামূলক গান করা হয় সেই গান শুরু করে। সেই গানের সুরে কি হয়? লেখকের ঘুম ভেঙে যায়। তখন লেখক কি করেন? দরজা খুলে বারান্দায় এসে বসেন। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। তখন কিন্তু রাতের ৩টার ঘটনা এটা। রাত আস্তে আস্তে শেষ হয়। পাখিদের আনাগোনা শুরু হয়। ভোর থেকেই পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল পাখি। সবার ভরে ভোরবেলা সবার আগে কোন পাখি ওঠে? দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। বলছে অন্ধকার শেষ হওয়ার আগেই এই দোয়েল পাখি গান শুরু করে। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। এই পাখিগুলোর নামও কিন্তু মনে রাখতে হবে। পরে আসে কারা? শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়, সকলকে চোখে দেখতে পেতাম না। কোন সকলকে চোখে দেখতে পেতেন না লেখক? সব পাখিদেরকে। এখানে 3টা গাছের কথা বলা হয়েছে। কি কি গাছ? পাশের বাড়িতে ছিল আম গাছ, আর লেখকের বাড়িতে ছিল বকুল কুঞ্জে বকুল গাছ, আর পথের ধারে রাস্তার ধারে ছিল অশ্বত্থ গাছ। কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। যে প্রতিদিনই ডাক শুনে শুনে লেখকের মনে হতো যে সব পাখিকেই লেখক চিনেন। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। একজোড়া পাখি হলুদ রঙের, তারা একটু দেরিতেই আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। বলছে ওই যে লেখক যে বাড়িতে থাকতেন তার চারদিকে প্রাচীর, দেয়ালে ঘেরা। বলছে ওই দেয়ালের ধারেই কাছাকাছি একটা ইউক্যালিপটাস গাছ আছে। সেই গাছের উঁচু ডালে এসে তারা প্রত্যেক দিন বসতো। এটাকে লেখক হাজিরা মনে করতো। কেন? যে প্রতিদিন যে আসতো এই জন্য হাজিরা মনে হতো লেখকের কাছে। হঠাৎ কি জানি
কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। বলছে হঠাৎ ওই বেনে পাখি জোড়া দুই দিনের মতো আসলো না, কাজে লেখক যেন ব্যস্ত হয়ে উঠলেন। কেউ ধরলে না তো? লেখকের মন বলছিল যে কেউ আবার পাখি দুটিকে ধরে ফেললো কিনা। এ দেশে ব্যাধের অভাব নেই। ব্যাধ কারা? ব্যাধ হচ্ছে যারা পাখি ধরে ধরে বিক্রি করে। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। বলছে যে ব্যাধেরা কি তাদেরকে ধরে আবার কোথাও চালান দিয়ে দিল কিনা, কারণ ব্যাধদের ব্যবসাই হচ্ছে পাখি ধরে বিক্রি করা। কিন্তু না, 3 দিন যেদিন হলো সেদিন আবার পাখি দুটিকে দেখা গেল। দেখে লেখক যেন একটু চিন্তামুক্ত হলেন। এমনি করে সকাল কাটে, বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। বলছে এমনি করে এই পাখিদের দেখে দেখেই সে 3টা থেকে পাখিদের দেখতে দেখতে তার সকাল কাটে। তখন বিকেলবেলা কি করেন? গেটের বাইরে পথের ধারে এসে বসেন। পথের ধারে আমাদের কি গাছ? ওখানে কিন্তু অশ্বত্থ গাছ। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। লেখক বলছেন যে হাঁটার সামর্থ্য লেখকের নাই, কিন্তু যাদের আছে তাদেরকে দেখে। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যারই ঢের বেশি। বলছে মধ্যবিত্ত যে ঘর তাদের মধ্যে অসুস্থ, পীড়িত মানে হচ্ছে অসুস্থদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়েরা হাঁটতে বের হতো। প্রথমেই হাঁটতে বের হতো এরা। বুঝতাম এরা বেরিবেরির আসামি। বেরিবেরি হচ্ছে এক ধরনের রোগ, এটা হলে পা ফুলে যায়। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। বলছে যে লজ্জা পায়, পাগুলো ফুলে গেছে, এই জন্য তারা কি করতো দেখো, মোজা পরার দিন নয়, গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। গরমের দিনেও মোজা পরতো কেন? পায়ের ফোলা ঢাকার জন্য। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, কেউ আবার পা যাতে দেখা না যায় এমন বড় জামা পরতো। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়ালে রাখতে চায়। বলছে যে তারা তারপরও লজ্জায়, সেটা এত বড় জামা হাঁটার সময় বিরক্ত মনে হয়, তারপরও তারা সে লম্বা জামা পরেই হাঁটতো। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর, কোথাও যেন এতটুকু রক্ত নেই। বলছে লেখক এত সবার মাঝখানে একজনকে দেখে তার দুঃখ হতো, সেটা বলছে একটা দরিদ্র ঘরের মেয়ে, দেখেই বোঝা যেত সে একা হাঁটতো তার 3টা ছেলে মেয়েকে সাথে নিয়ে। বয়স বলছে তার কত? 24-25, কিন্তু শরীর ছিল একেবারে শীর্ণ রোগা, আর মুখ ছিল একেবারে পাণ্ডুর, অর্থ বিবর্ণ। শীর্ণ মানে রোগা, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শরীরে যেন একদম রক্তশূন্য, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। বলছে 3টা বাচ্চার মধ্যে ছোট ছেলেটাকে সে কোলে নিয়ে হাঁটতো। সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেই মেয়েটার কথা বলা হয়েছে যে আবার ফিরে আসতেও পারছে না। ছোট বাচ্চাটাকে কুলে নিয়ে সে হাঁটে, আর লেখক বলছে যে কি ক্লান্তই না তার চোখে মুখে আর কি চাহনিতে। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে
যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন। ওই ক্ষুধা হরণের কর্তব্যটা মানে কি, ক্ষুধা লাগার জন্য যে হাঁটা সেটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। বলছে এরা হচ্ছে বাত ব্যাধিগ্রস্ত। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গিয়ে। যে বাত ব্যাধিগ্রস্তদের দেখে লেখকের একটু ভরসা পেল যে লেখকও একটু হাঁটতে যাবেন। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। সন্ধ্যা অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। সেদিন ওই বাতগ্রস্তদের দেখে লেখক সাহস করে হাঁটতে বের হয়েছিলেন এবং অনেক পথ হেঁটেছেন। তো সন্ধ্যার সময় অন্ধকার হয়ে এসছে, তখন লেখক ভাবলেন লেখক একা, কিন্তু না, পিছনে চেয়ে দেখলেন যে একটা কুকুর আছে তার পেছনে। বললাম, কী রে, যাবি আমার সঙ্গে? কুকুরকে প্রশ্ন করলো যে আমার সাথে যাবি কি না, অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কুকুরকে কিন্তু এগুলো বলছে লেখক। সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, মানে লেজ নেড়ে কুকুরটি জবাব দিচ্ছিল। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। লেখক তাকে সাথে নিয়ে গেল। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে। যে কুকুরটা লেখকের পিছনে পিছনে আসছিল, আলোতে লেখক দেখলেন যে না, কুকুরটার মোটামুটি ভালো বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। বলছে ওই কুকুরের সাথে কথা বলতে বলতে লেখক বাড়ির কাছে এসে পৌঁছলেন। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। এই যে বলল যে ভেতরে আয়, দরজা খুলে দিয়ে, আজকে তুই আমার অতিথি। এই যে আমরা গল্পটি পড়ছি অতিথির স্মৃতি, এই কিন্তু অতিথি আমরা অতিথির সাক্ষাৎ পেলাম। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভেতরে ঢোকার সাহস পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। বলছে চাকর যখন আসলো, যে কাজের লোক আলো নিয়ে, তখন দরজা বন্ধ করে দিতে চাইলো, কিন্তু লেখক দিল না, বলল না, ভিতরে আসুক কুকুরটা, কিন্তু আসে নাই। পরে লেখক উপরে চলে যান উঠে, কিন্তু কাজের লোকটাকে বলে যান যে আসলে ওকে কিছু খেতে দিস। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনি কেন? বলছে পরের দিন সকালে বাইরে এসেই লেখক দেখলেন অতিথিকে, তখন বললেন যে কালকে তো তোকে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলাম, তবে আসিসনি কেন? জবাবে সে মুখপানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? তো পরদিন সে লেখক আবার তাকে খেয়ে যেতে বলল। উত্তরে কুকুরটি শুধু ঘন ঘন লেজ নাড়ছিল, যে লেখক সত্যি বলছে কিনা সেটা জানার জন্য। রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। যে কাজের লোক যখন এসে বলল যে কুকুরটা বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে, তখন বামুন ঠাকুর হচ্ছে রান্নার লোক, তাকে ডেকে বলল যে ও আমার অতিথি, ওকে খেতে দিও, লেখক এটা বলে দিল। পরের দিন খবর পেলাম
অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বলছে পরের দিন খবর পেল যে কুকুরটা সেখান থেকে যায়নি। বললাম তা হোক, ওকে তোমরা খেতে দিও। লেখক আবার বলল যে ঠিক আছে, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। লেখক বলল যে প্রত্যেক দিন তো বেশ খাবার নষ্ট হয়, এতে কুকুরটাকে খেতে দিতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। বলছে এই কুকুরকে খাবার দিতে আপত্তি, একেবারে খুব গুরুতরভাবে একেবারে আপত্তিটা ছিল, জোরভাবে। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী। বলছে যে খাবার বেঁচে যেত বা সেই খাবারটা কে নিয়ে যেত? মালির বউ, মালিনী। এ আমি জানতাম না, লেখক সেটা জানতেন না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। বলছে মালিনী দেখতে শুনতে ভালোই, বয়সও কম, এবং সে ভালো খেতে পারত। চাকরদের দরদ তারপরেই বেশি। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। বলছে চাকরদের দরদ ওই মালিনীর প্রতি বেশি, মালির বউয়ের প্রতি বেশি ছিল কুকুরের চাইতে। অতএব আমার অতিথি করে উপবাস। কাজেই যেহেতু মালিনী খাবার নিয়ে যেত এবং বাড়ির ওই যে রান্না করতো বামুন ঠাকুর, চাকর, সবাই মালিনীকেই সাপোর্ট দিত, সেই খাবার নিয়ে যেত। আর এদিকে কুকুরটা, অতিথিটা উপবাস থাকতো। উপবাস মানে না খেয়ে থাকতো। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বলছে বিকেলে যখন লেখক ঘুরতে বের হতেন, হাঁটতে, তখন দেখা যেত যে অতিথি আগেই সেখানে বসে আছে। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। বাইরে বের হলেই কুকুরটা লেখকের পথের সঙ্গী হয়। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? লেখক আবার তাকে জিজ্ঞেস করে যে মাংসটা খেতে কেমন হয়েছিল, হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। লেখক ভাবে যে ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে। লেখক বলল যে মালির বউ যে তাকে মারধর করে বের করে দিয়েছে সেটা সে জানে না, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। বলছে বাগান পর্যন্ত মালির বউ তাকে ঢুকতে দেয় না, সে ওই পথের ধারে ধুলোর মধ্যেই বসে সময় কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। বলছে যে কাজের লোকদেরও ওই মালির বউর সাথে যোগসাজশ ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। লেখকের হঠাৎ শরীরটা একটু অসুস্থ হয়ে যাওয়ায় লেখক 2 দিনের মতো নিচে নামতে পারেনি। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। বলছে খবরের কাগজ পড়া যখন হয়ে গেছে, তখন একেবারে জানলার মধ্য দিয়ে বাইরের একেবারে খুব রোদালা নীল আকাশের দিকে চেয়ে লেখক যেন একটু আনমনা হয়েছিলেন। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। বলছে সেই সময় হঠাৎ, সহসা মানে হঠাৎ, সেই খোলা দৌড় দিয়ে দরজা দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরটার। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। লেখক মুখ বাড়িয়ে দেখলেন, কি দেখলেন? কুকুরটা লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। বলছে চাকররা কাজের লোকেরা সব ঘুমিয়ে গেছে খাওয়ার পরে, তাদের ঘরের দরজা বন্ধ। এই সুযোগ পেয়ে অতিথি একেবারে লেখকের ঘরের সামনে এসে হাজির হয়েছে। ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে?
কি খেলি আজ? লেখক জিজ্ঞাসা করলো অতিথিকে যে তার খাওয়া হয়েছে কিনা, কি খেয়েছে। হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। বলছে হঠাৎ লেখকের চোখে পড়লো যে কুকুরটা যেন কেঁদেছে, চোখ ভিজা। তখন চাকরদের ডাকতেই কুকুরটা দৌড়ে ছুটে পালিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, হাঁড়ে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। তখন কাজের লোকটা বলল যে না, খেতে দেইনি, কারণ মালি বউ তাকে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচে পুছে নিয়ে গেছে। বলছে যে মালি বউ সেগুলো নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। বলছে যে কাজের লোকের কাছে ওই মালি বউর কথা শুনে লেখক কুকুরকে আবার ডেকে এনেছে, এবং তখন কুকুরের ভয়ও গিয়েছে যে মালি বউ তখন আর তাকে কিছু বলবে না। যখন বাইরে যাওয়ার সময় হতো কুকুরটা রেডি হয়েই থাকতো লেখকের জন্য বেড়াতে যাবে এই ভেবে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। বলছে লেখকের শরীরটা সুস্থ হয়নি, কিন্তু দেওঘর থেকে বিদায় নিয়ে বাড়িতে ফেরার সময় হলো। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। বলছে 2 দিনের মতো নানা কাজের বাহানায় লেখক দেরি করলেন। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। সকাল থেকে জিনিসপত্র গোছগাছ হচ্ছে, দুপুরবেলার ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। বলছে গেটের বাইরে গাড়িগুলো এসে দাঁড়ালো লাইন ধরে। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত। কুকুরটার কথা বলছে। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। বলছে অতিথি কুলিদের সাথে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে যেন সে সব কিছুর দেখাশোনা করছে, যাতে কোনো কিছু হারানি না যায়। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। গাড়িগুলো ছেড়ে দেওয়ার পর আমার গাড়িটাও চলতে শুরু করলো। বলছে লেখকের গাড়িটাও ছাড়লো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। বলছে স্টেশন খুব একটা দূরে ছিল না, সেখানে গাড়ি থেকে নেমেই দেখে যে অতিথি দাঁড়িয়ে আছে। কী রে, এখানেও এসেছিস? লেখক তাকে প্রশ্ন করে বলল যে এখানেও তুই এসে গেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। বলছে লেখক সেটা তো বুঝতে পারে নাই কখনোই। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না, কেবল অতিথি। বলছে সাথে যারা এগিয়ে দিতে আসছিল লেখককে সবাইকেই লেখক বকশিস দিল, কিন্তু অতিথি পেল না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন পায়নি? কারণ সে টাকা দিয়ে কি করবে? তার কাছে তো টাকার কোনো মূল্য নেই, সে টাকার ব্যবহার জানে না, এজন্যই তাকে টাকা দেওয়া হয়নি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। বলছে গরম বাতাসে ধুলো উড়িয়ে, ওই যে ট্রেন যখন ছাড়ছে তখন তো বাতাস, গরমের দিন গরম বাতাস, ধুলো উঠতে শুরু করলো, এবং তার মধ্যে ঝাপসা দেখতে পেল। লেখক দেখতে পেল যে স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছেন অতিথি। স্টেশনের গেটের বাইরে দাঁড়িয়ে কুকুরটা যেন এক দৃষ্টি লেখকের দিকে তাকিয়ে আছে, ট্রেনের দিকে। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। ট্রেন ছাড়লো ঠিকই লেখকের, কিন্তু বাড়িতে যে যাবে তার জন্য সে কোনো আগ্রহ পেলই না। কেবলই মনে হতে লাগলো
অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জন্যে। শুধু লেখকের মনে হতে লাগলো যে অতিথি তো আজকে বাড়ির সামনে যেয়ে দেখবে যে বাড়িতে ঢোকার কোনো উপায় নেই, দরজা সব বন্ধ। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, দুই তিন দিনের মতো সে পথেই দাঁড়িয়ে কাটাবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। বলছে হয়তো দুপুরবেলা সবাই যখন আর কি একেবারে চুপচাপ চারদিক শুনশান, তখন সে লুকিয়ে উপরের ঘরে লেখককে খুঁজতেও যেতে পারে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। বলছে হয়তো এই কুকুরটার চাইতে তুচ্ছ নগণ্য জীব এই শহরে আর নাই। তবু দেওঘরে বাঁশের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। বলছে তুচ্ছ হলেও তারপরেও সে লেখককে যেভাবে সঙ্গ দিয়েছে, ওর জন্য লেখকের যে সুন্দর একটা সময় কেটেছে, সেই স্মৃতির কথাই মনে করে লেখক এই গল্পটা লিখে গেলেন, সে কথাই লেখক বলেছেন। গল্পটা আমাদের পড়া শেষ হলো। এবার আমরা শব্দার্থ, টিকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়ব। শব্দার্থ টিকাগুলো জেনে নেই। ভজন, ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান। দোর অর্থ হচ্ছে দুয়ার বা দরজা, বাড়ির ফটক। কুঞ্জ, লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। বেরি বেরি, ভিটামিন বি এর অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। আসামি, এ শব্দটি দিয়ে সাধারণত আদালতের কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর অর্থ ফ্যাকাশে। মালা রচনাকারী বা মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী, মালির স্ত্রী। পাঠের উদ্দেশ্য, এ গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। আচ্ছা, পাঠ পরিচিতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় পাঠ পরিচিতি জানা থাকলে কোনো প্রশ্নের উত্তর আমরা সহজেই লিখতে পারি, যে কোনো প্রশ্নের উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটি নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। এই গল্পটির পূর্ব নাম ছিল দেওঘরের স্মৃতি। দেওঘর হচ্ছে একটি জায়গার নাম যেখানে চিকিৎসকের পরামর্শে লেখক বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কেই এ গল্পের বিষয়। বলছে একটা প্রাণীর সাথে, নির্বোধ প্রাণীর সাথে অসুস্থ মানুষের কয়েকদিনের থাকা মেলামেশায় একটা পরিচয় যে মমতার বন্ধন সৃষ্টি করে, এ গল্পের মূল বিষয় সেটাই। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। বলছে যে মানুষের মধ্যে সম্পর্ক সেটা দীর্ঘদিন স্থায়ী হয়, কিন্তু মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে যদি কোনো সম্পর্ক গড়ে ওঠে, সেটা এই আমাদের অতিথি স্মৃতি গল্পের মতোই একসময় ভেঙে যায়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ও জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। নির্মম হয়ে উঠতে পারে কেন? কারণ এখানে আমরা দেখেছি যে মালি বউ নির্মম আচরণ করত অতিথির কুকুরটির সাথে। সে তাকে খাবার তো দিতই না, বাড়ির গেটের ভিতর পর্যন্ত ঢুকতে দিত না। এই গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। গল্পের বিচিত্র রূপটা কি? যে কেউ এই অবলা প্রাণীদের ভালোবেসে কাছে ডাকলো,
আদর মায়া মমতায় সিক্ত করলো, আবার কেউ এদের মারধর করে তাড়িয়ে দিল। এবার আমরা লেখক পরিচিতিটা পড়ব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটি লিখেছেন তিনি 1876 সালে, অনেক আগে কিন্তু 1976 না, 1876 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। ভাগলপুর ছিল মাতুলালয় মানে কি, মায়ের বাড়িতে, মামার বাড়িতেই তার ভাগলপুর ছিল, সেখানেই তার কৈশোর এবং যৌবনের অধিকাংশ সময় কাটে। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন। ওই সময়টা 1800 সালের শেষের দিকে, তখন কিন্তু রেঙ্গুন খুব একটা গুরুত্বপূর্ণ বিদেশ যাত্রা ছিল। রেঙ্গুন ছিল বিদেশ, এখনকার দিনে যেন আমাদের ইউরোপ আমেরিকা, সেই সময় ছিল এরকম রেঙ্গুন, সবাই রেঙ্গুনে যেত চাকরির খোঁজে। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। বলছে 1916 সাল পর্যন্ত, 1903 সালে রেঙ্গুনে যান, 16 সাল পর্যন্ত প্রায় 13 বছর ওইখানেই তিনি থাকেন এবং সেখানেই তার সাহিত্য সাধনা শুরু হয়। 1907 সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। বড় দিদি নামে তার একটা লেখা আছে, সেটা ছাপানোর পর তার খ্যাতি, সাহিত্যিক হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। এরপর একে একে ছোট গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, 4 পর্ব শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা শিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে। কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1938, আর জন্ম হয়েছিল 1876-এ। আজকের মতো আমাদের এই অতিথির স্মৃতির গল্পের প্রথম ক্লাসটি শেষ করছি। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, সবাই সহজে পড়া শিখির সাথে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।